প্রথমে দুটো কমেন্ট পড়ব, তার আগে বলে নিই, পয়সা থাকলেই কারো ক্লাস হয় না। হঠাৎ করে ইউটিউবের দৌলতে কিছু পয়সা করে নিলাম তার মানে আমার বিশাল ক্লাসই হয়ে গেলাম, এরম কিন্তু নয়। আর পেটে যদি ঠিকমতো বিদ্যে না থাকে তাহলে বেসিক যে সেন্স সেগুলোও থাকে না। ঠিক আছে, তার জলজান্ত উদাহরণ কে বলো তো? ম্যান্ডু রানী। তো যাই হোক, একটা কমেন্ট প্রথমে পড়ি। স্যান্ডিকে ড্যাশ করার তাল করছে, আমি ওটা উচ্চারণ করলাম না। তাহলে রাস্তা ক্লিয়ার, এইসব খাবার একসাথে কেউ দেয়? স্যান্ডি কি এগুলো কিছু বলে না? জীবনেও সুস্থ হতে পারবে না। এই একটা কমেন্ট। আরেকজন লিখেছে, কি নাটক শুরু করেছে ভাইয়ের এন্ট্রি হওয়ার পর। ভাই এসেছে, অল্প কাজেই হাঁপিয়ে তো যাবেই। স্যান্ডির কপালে আবার কষ্ট আছে, এবার মেয়েকেও বাড়ি থেকে আউট করে দিচ্ছে। মানে আমি অবাক হয়ে যাই, এই ম্যান্ডি এমন একজন ব্লগার, যেই ব্লগার মানে প্রত্যেক দিন তার কিছু না কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র আছে এবং সেটা নিয়ে সেই লেভেলের ভিউয়ার্সরা বলে যাচ্ছে, কিন্তু তারপরেও তার ব্লগিং চ্যানেল কিন্তু লোক দেখতে যায় এবং তার বিজনেস থেকে কিন্তু লোক জিনিসপত্র নেয়। ইভেন আমরা এটাও দেখেছি যে তার যে মানে ঘাট, সেই ঘাটেতেও প্রচুর লোকজন ওর থেকে জিনিস নেয় যাদেরকে ও ডেলিভারি দিতে যায়। তাহলে ভাবো, এত কিছুর পরও কি ওর ক্রেজ কমেছে? কমেনি। এখন ব্যাপারটা হচ্ছে, কেন এই ধরনের কমেন্ট লোকে লিখছে সেটার পিছনে একটা রিজন আছে। সেটা হচ্ছে ম্যান্ডু 11টা বাজতে 10 মিনিট বাকি, সেই সময় ব্রেকফাস্ট দিচ্ছে। আমি জানি না ওরা কখন ঘুম দিয়ে ওঠে, আর যদি 9টার সময় ওঠে তাহলে আর ব্রেকফাস্টটা 11টাতেই হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, তো ব্রেকফাস্টে কি দিচ্ছে কোনো সময় কেউ দেখেনি যে ওরা ভারী টাইপের কোনো ব্রেকফাস্ট দিচ্ছে। দেখেছে কি, মানে পাউরুটি, রুটি, মানে ব্রাউন ব্রেড বা অন্য কিছু ওটস ফোটস মুসলি এইসব কিচ্ছু ওরা দেয় না। আজকেরও ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে গ্রিন অ্যাপেল, মৌসম্বি, ডিম সিদ্ধ, দুধ। এবার সবাই বলছে যে তুমি কি জানো না যে লেবু আর দুধ একসাথে খেতে নেই? ও জানবে কি করে? ও একটা গণ্ড মূর্খ। ঠিক আছে, তো আর মেয়েকে দিয়েছে কি শশা, লেবু আর ডিম সিদ্ধ। মানে কি খাবারের সঙ্গে কি দেয় সেটুকুনি জানে না। কেন আমি বুঝে পাই না, ব্রাউন ব্রেডও তো খাওয়া যায়, ওটসও তো খাওয়া যায়, মুসলি না কি আছে, মুসলি, হ্যাঁ মুসলি, ওটাও তো খাওয়া যায়। তো সেরকম একটা কিচ্ছু দরকার নেই, দুটো ব্রাউন ব্রেডও যদি একটু ঠিক মতো সেঁকে দেয় তাহলেও তো হয়। সেটা খেয়ে একটা ডিম সিদ্ধ খেলো, তারপরে হচ্ছে তোমার ফল দিল, ঠিক আছে। কে মানে লেবুর সঙ্গে আপেলের সঙ্গে দুধ দিয়ে দিল, তার সঙ্গে ডিম সিদ্ধ, মানে কি অদ্ভুত। তো এবার লোক বলবে না, ফল তো নিশ্চয়ই খেতে হয়, ঠিক আছে, সকালবেলা ব্রেকফাস্টটা করার পরে ফলটা খেতে হয়। সকালবেলা একটা কিছু খেলো, তার কিছুক্ষণ পর ফলগুলো খেলো, ঠিক আছে। দুধের সঙ্গে লেবু, ডিম কেউ দেয়ই না, কিন্তু এর তো মাথা মোটা, এ তো বুঝবে না এবং নিজের মনমানি করবে। ঠিক আছে, আর কে ভাই বিজনেস করছি বলে, বিজনেসের কাজ করতে হবে বড় বউকে, তার জন্য মেয়েকে মা বাড়ি পাঠিয়ে দেয়? কি না, সে নাকি ডিস্টার্ব করবে, ওর কাজেতে ডিস্টার্ব করবে। ওর মেয়ে ছোট ঘরে থাকতে চায় না, অলওয়েজ বড় ঘরে থাকতে চায়। আর বড় ঘরে হচ্ছে এই সব জিনিসপত্রগুলো রয়েছে, তাই বড় ঘরে বসেই ওরা প্যাকিং ফ্যাকিং করে, নিচে জায়গা আছে উপরে জায়গা আছে বলে। আর সেই অবস্থায় হচ্ছে ওর মেয়ে 4-5 ঘন্টা ধরে ছোট ঘরে থাকবে না, তার জন্য মায়ের কাছে পাঠিয়েছে। দেখো, কাছে মামাবাড়ি থাকলে, দিদা সেখানে থাকলে সেখানে মেয়েকে পাঠালো, সেটা কোনো অসুবিধা নয়, মেয়ে এমনিও যেতে পারে। কিন্তু আমরা কাজের জন্য মেয়ে থাকতে পারবে না? মেয়ে এমনি সময় তো বাইরে খেলাধুলা করে, তারপরেও ঠাকুমার বাড়িতেও যায়, তাহলে কি অসুবিধা আছে? এগুলো নাটক নয়? আচ্ছা, তারপরে সেটা কোথায় কখন পাঠাচ্ছে? ভর দুপুরে। তাও শুনলাম তার সঙ্গে নাকি সোয়াবিনের তরকারিও পাঠিয়েছে। তারপরে পরে শুনলাম মেয়ে নাকি আর রাত্রিরে ফিরবেই না, ঠিক আছে, দিদার বাড়িতে থাকবে। মা বাড়িতে থাকাটা কোনো বড় ব্যাপার নয়, মেয়ে মায়ের কাছে থাকতেই পারে। কিন্তু কিন্তু কথা হচ্ছে যে ভাই, বিজনেসের জন্য মেয়েকে পাঠাতে হবে কেন? মেয়ে এন্টারটেনের জন্য গেছে, ভালো লেগেছে, দিদার কাছে থাকতে গেছে, সেটা ঠিক আছে, বা মাকে নিয়ে এসে রাখি।
তাহলে আমি উপরের ঘর কি করতে করলুম, আর দুটো ঘর আমার কিসের তাহলে হলো? যদি আমি বিজনেসের কাজের জন্য একটা ঘর ব্যবহার করি, আর একটা ঘরে আমার মেয়ে ছোট ঘরে থাকতে পারবে না কাজের জন্যে, আবার কি? খেলতে যাবে, ঠাকুমার বাড়ি যাবে, সবই তো করতে পারবে। এসব হচ্ছে আদিক্ষেতা। এবার অনেকে বলছে যে যেই না ভাই হুলহুলা ঢুকেছে সেই এরকম নাটক শুরু হয়ে গেছে। সে নাকি যখন 21, 22, 25 বছর, 26 বছর বয়স ছিল তখন প্রচুর পরিশ্রম করতে পারত, এখন তার সিকিভাগও কাজ করে না, অল্প কাজ করেই হাঁপিয়ে যায়। ঠিক আছে, ওর মনে হয় শ্বাসের প্রবলেম এসছে, ও নিজেই বলছে। মানে বর বউ এক্সে বারকার এক ডাক্তার, বর তো মানে ট্রিটমেন্টের সব জানে, কারণ এত ট্রিটমেন্ট করিয়েছে সুগার করে, তার জন্য ট্রিটমেন্টের সব জানে, একটা ডাক্তারের থেকে বেশি এক্সপেরিয়েন্স। হ্যাঁ, শুধু মানে টেস্ট আর ডাক্তার দেখি। আর বউ হচ্ছে নিজেই বুঝতে পারছে শ্বাসকষ্ট হচ্ছে তার, হ্যাঁ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপারটা আর কিছু নয়, ব্যাপারটা হচ্ছে যখন আমাদের শরীর আরামপ্রিয় হয়ে যায়, অল্প কাজ করেই তখন তারা হাঁপিয়ে যায়। একটা সময় আমি আমার কথা বলছি, একটা সময় সেই লেভেলের দৌড়াদৌড়ি কাজ করেছি, সেই লেভেলের। এখন আমার মানে কি বলবো, বাজার হাটে গেলে বেশি লোকজন যেখানে যেখানে মানে গ্যাঞ্জাম বেশি লোকজন, কোলাহল আমার একদম সহ্য হয় না। তার মানে কি বলতো, একটা সময় কিন্তু পাবলিক ডিলিংস করেছি, সারাক্ষণ লোকজনের মধ্যেই থেকেছি, বাট এখন নয়। কেন? এখন সুখী হয়ে গেছি। অ্যাকচুয়ালি ঘরের মধ্যে থেকে আর ঘরের মধ্যে কাজকর্ম করে সুখী হয়ে গেছি। বাইরের বেশি রোদ্দুর, বেশি বৃষ্টি, বেশি ঠান্ডা কোনোটাই আর অ্যাডাপ্ট করতে পারি না সেইভাবে। আর লোকজনের মধ্যে একদম না। ইভেন বাজারে গেলেও খালি থাকলে ঠিক আছে, সকালের দিকে বাজার হাট করতে পারি না। কারণটা কি? কারণটা হচ্ছে এটা হচ্ছে অভ্যেস, মানুষ অভ্যেসের দাস। যখন মানুষ সেই লেভেলের পরিশ্রম করে না, তখন তার সেটা হ্যাবিট হয়ে যায়। আর তারপরে মানুষ যখন নিজের শরীরকে সুখ দিয়ে ফেলে, তখন আর সেটা করার ক্ষমতা থাকে না। এটাই হচ্ছে মানুষ। এটা ম্যান্ডি, আমি, রাম, শ্যাম, যদু মধু বলে কথা নয়। আর ও যে বলছে শ্বাসের কষ্ট হচ্ছে, দমের কষ্ট হচ্ছে, অ্যাকচুয়ালি সফোকেশন হচ্ছে। সাফোকেশনটা কি? সেটা হচ্ছে যে কি বলবো, বেশি পরিশ্রম করলে, বেশি করলে তাতে কি হয়, মানে নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে। তাতেই ও বুঝে গেছে ও শ্বাসকষ্টের রোগ এসছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা কথা কি জানো, আমি এতদিনে এটা উপলব্ধি করতে পেরেছি যে তুমি নেগেটিভ অ্যাসপেক্টেই সহি, কিন্তু তোমাকে এক্সেপশনাল হতে হবে, তাহলেই তুমি ইউটিউবে ভালো রিচ পাবে। ঠিক আছে, সে ম্যান্ডি বলো আর শু বলো, দুজনই এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে শু হচ্ছে বেস্ট, এটা সবাই বলে। কাজের দিক দিয়ে এক্সেলেন্ট কাজ করে, এই করে সেই করে, ভীষণ ভালো বক্তব্য রাখে। অ্যাকচুয়ালি সেটা নয়, অ্যাকচুয়ালি বক্তব্য ক্ষুরোদার সম্পূর্ণ, সেটা পরের কথা। দ্বিতীয়ত এর যে ক্যারেক্টারটা, কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, ঠিক আছে, সমস্ত কিছুতে ওর কন্ট্রোভার্সি, ঠিক আছে। আর এই যে ভিতরের তথ্য আদান প্রদান, এটা সেটা, ব্লগারদের সঙ্গে যুক্ত, সবার সঙ্গে কথা বলা, গ্রুপ তৈরি করা, ভিডিও মানে রেকর্ডিং করা, হ্যানা ত্যানা, এই যে সব কিছু, যারা হাটকে এরকম কি কেউ করে? কন্ট্রোভার্সিতে অনেকেই করে, সবাই কি এরকম করে? করে না। তার জন্য এই যে আলাদা করে একটা আইডেন্টিফিকেশান তৈরি হয়েছে যে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, তার জন্য ওর নেগেটিভ ভিউয়ার্স প্রচুর, পজিটিভ ভিউয়ার্স আছে কিন্তু নেগেটিভ ভিউয়ার্স প্রচুর। আর যেই চ্যানেলে নেগেটিভ ভিউয়ার্স প্রচুর, তার চ্যানেল দাঁড়িয়ে যাবে। সে ম্যান্ডি, শু, দুজনের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। বুঝতে পেরেছ? ম্যান্ডি ভেবেছিল যে আমার এই যে ক্যারেক্টারের ব্যাপারটা নিয়ে যেরকম আমাদের ছর্দি করেছিল একটা সময়, ঠিক আছে, যদিও অবশ্যই আমি প্রথম দিকে তাকে সব কিছু প্রোভাইড করেছি, কিন্তু পরবর্তীকালে আমার সমস্ত কিছু গোপন জিনিসগুলোকে নিয়ে যেরমভাবে ভিডিও করে গেছে, কল রেকর্ড, হ্যানা ত্যানা, তথ্য ফাঁস, হ্যানা ত্যানা, স্ক্রিন রেকর্ড, সেগুলো করে, তো আমার ছর্দিকে জব্দ করতে হবে। তো ছর্দিকে জব্দ করতে গিয়ে প্রথমে ট্র্যাপ তৈরি করেছিল, তারপর সেই ট্র্যাপে পড়ে ছর্দি সমস্ত কিছু বলেছিল, তারপর সেগুলোকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে পৌঁছে দিতে হবে। কাদের কাছে পৌঁছে দিতে হবে? যারা একেবারে এগেনস্ট ছর্দি, তাদের কাছে পৌঁছে দিতে হবে। সবার কাছে তো পৌঁছে দিলে লাভ নেই। তো আমরা জানি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে সব থেকে বেশি ছর্দিকে নিয়ে কন্টেন্ট করে কে? সবসময় অলওয়েজ আমাদের দীপ্তিদি, রিম্পু, আর হাটও করে।
তো এই জন্য এদের কাছে ওর এগেনস্টে তথ্যগুলো পৌঁছে দিতে হবে, আর সেখানে ওই জন্য ভায়া মিডিয়া গোল্ডি দিদিকে করে তাদের কাছে পৌঁছে দিয়েছে। এবং স্বাভাবিক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিউরিসিটি থাকবে, তারা সেগুলো জানবার চেষ্টা করবে, সেগুলোকে রেখে দেবে নিজের কাছে। তো তাকে কন্টেন্ট করো, ঠিক আছে। এবং এটাতে ম্যান্ডি ভাবছে আমার নিজের খুব স্যাটিসফ্যাকশান হচ্ছে। কিসের না, আমাকে নিয়ে একবার এরকম হয়েছে, তাহলে এখন আমি যখন সেইগুলো লোকের কাছে বের করে দিতে পেরেছি, তাহলে তারাও সেটা নিয়ে রেগুলার বেসিস কন্টেন্ট করবে, আর আমি মজা নেব। এই জন্য এই কাণ্ডটা করা হয়েছিল, আর কিচ্ছু কারণ ছিল না। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে, যারা ম্যান্ডিকে বলো যে দুটো পয়সা হয়েছে বলে এরকম, শিক্ষা নেই পেটে, তো তোমরা তো সবাই জানো ব্যাপারটা, তাহলে কিসের লোভে দেখতে যাও? আমরা আমাদের কথা বাদ দাও, আমরা তো কন্টেন্ট করি, আমাদের কাজই এটা, কিন্তু তোমরা কিসের জন্য দেখতে যাও? যে কি দেখায় সেই জন্যে অ্যাকচুয়ালি কিউরিসিটিতে দেখতে চাও, হ্যাঁ, আর কোথায় কি ভুলচুক আছে সেগুলো বের করতে যাও, নাহলে কিসের জন্য দেখতে যাও? প্রপার যে ব্লগিং, সেটা কি ও এখন দেখাতে পারে? ও বেশিরভাগ সময় বিজনেসের জিনিসপত্রই দেখায়, এই প্যাকিং করছি, এই করছি, এই মাল ডেলিভারি করছি, এই করছি, এই হাঁপিয়ে যাচ্ছি। রান্না করেছে কি পটল আলুর তরকারি সোয়াবিন দিয়ে, আর টকের ডাল কি দিয়ে, টমেটো দিয়ে টকের ডাল, তাও আবার সর্ষে ফোড়ন দিয়ে। সর্ষে ফোড়ন দিয়ে টকের ডাল করে আমডালে, টমেটো দিয়ে যেটা করে সেটাকে সর্ষে ফোড়ন দিয়ে করে আমার জানা নেই, যাই হোক সেটা করেছে। আর ঢ্যাঁড়স ভাতে, এই হচ্ছে রান্না। মানে যেদিন খাবে সেদিনকে একেবারে ঝরঝর করে মাছ করবে, আবার যেদিন হবে না সেদিনকে এরকম, শুধু সোয়াবিনের তরকারি খাওয়া যায় না বলে ডালটা করেছে। উফ বাবা! আবার রাত্রিবেলা দেখলাম সেই সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট করেছে, সেই দিয়ে হবে। আচ্ছা, আর বলছে ডিম সিদ্ধ দিয়ে নাকি, ডিমের হাফ বয়েল দিয়ে নাকি পান্তা, বলছে সবাই পান্তা দিয়ে হচ্ছে তোমার ডিম ভাজা খায়, বাট আমি, ও এক্সেপশনাল, বললাম তোমাদেরকে যে এক্সেপশনাল, ওই জন্য ডিমের হাফ বয়েল দিয়ে নাকি পান্তা খাবে, ভাবতে পারছো? আর মেয়েকে কেটে দিল ওই লেবু, শশা আর ডিম সিদ্ধ। কোনো অন্য ধরনের রুটি তরকারি বা অন্য কিছু সেসব কিচ্ছু করে দেয় না, ঠিক আছে। এরা মানে এতটাই কুড়ে যে এগুলো করার টাইমই নেই। ব্যবসা কখন করবে, বাড়ির কাজ কখন করবে, উড়ু ঘুরু কখন করবে, এই ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাটা করার প্রয়োজন, আর ওই ব্রেকফাস্ট সাজিয়ে গুছিয়ে তারপরেই নাটক শুরু করে ফেলে, কিছু বলার নেই। আর 14 বার বিছানা গুছাচ্ছে আর বিছানা গোছাচ্ছে। তো যাই হোক, মানে ওকে বলে কোনো লজ্জা তোমরা দিতে পারবে না, ও একটা নির্লজ্জ মেয়ে, এবং ও যেটা মনে করে সেটাই ঠিক মনে করে। এটা সবাই জানে যে ব্রেকফাস্টে কি দিতে হয় সেটা একটু সার্চ করে নিই, দেখে নিই, নিত্য নতুন দিলে লোকের খেতেও ভালো লাগে, আর তারপরে বোঝা যায়। মানে গোগ্রাসে দেয়া তো দেয়া, দুধের সঙ্গে ডিমের সাথে মোসাম্বি লেবু, ভাবো মানে কি বলবো, চাষ বলে কিছু জিনিস নেই এদের, একদমই নেই। তারপরে সেই বেডশিট কি রিলস করতে হবে, প্যাক করতে হবে, এই করতে হবে, বড় বেডশিট, ছোটো বেডশিট, এইসব, এই শুধু বলে গেল ভিডিওর মধ্যে, শুধু এই বলে গেল। মানে এখন ওর ভিডিও মানে শুধু ব্যবসার অ্যাড, ঠিক আছে। ও যে প্যাকিং করছে, ও যে নাম লিখছে, ওর আবার শর্ট ভিডিও করে করতে হবে, বিজনেসের নাম্বারে নাকি ওকে সবাই শুধু ফোন করছে, যা মেসেজ করছে যে কবে আর কি নতুন চাদর দেখাবে, ওর জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে, 3টে শর্টস অন্তত করতেই হবে। মানে বুঝতে পেরেছো, শুধু এই খবর। ব্লগিং দেখার যে ইন্টারেস্ট, ব্লগিংয়ের যে জিনিসের জন্য ওকে লোকে পছন্দ করেছিল, সেই রিয়েলিটি আর ওর ব্লগিংয়ের মধ্যে নেই। কি করে থাকবে? মাথার মধ্যে যদি কুরকুর পোকা ঢোকে, আর সারাক্ষণ যদি মনে হয় যে একে জব্দ করব, ওকে জব্দ করব, একে সামনে আনবো, ওকে সামনে আনবো, তাহলে আর কিছু বলার নেই। যাই হোক, বাই দায়, ও নাকি আমাদের সুদেবীকে হায়ার করেছিল, সেটা ও স্বীকার করেছে। আমরা তো অনেক কিছু বলি, কিন্তু ও নাকি স্বীকার করেছে যে হ্যাঁ, ও সুদেবীকে হায়ার করেছিল, সেটা দীপ্তিদির কাছে বলেছে। মানে নির্লজ্জের মানে লাস্ট, যেমন সু তেমনি ম্যান্ডি, দুজনেই। আর এই নির্লজ্জ না হলে এইসব ইউটিউবের জোনে তুমি সাকসেস পেতে পারবে না। কারণ যত নির্লজ্জ হবে লোকে কিউরিসিটি থাকবে, যত কিউরিসিটি থাকবে লোক দৌড়ে দৌড়ে দেখতে যাবে তুমি কি করলে, তুমি ঠিক করলে। আর এখন তো এমন পজিশান হয়েছে, এই হুলহুলা ঢোকার পরে আরও লোকে দেখতে যাচ্ছে যে ও ঠিক ওই ব্লগিংয়ের ফাঁকে ফাঁকে অ্যাকচুয়ালি কী করছে। কেউ কেউ বলছে যে স্যান্ডিকে বাইরে পাঠিয়ে, মানে শুধু বাইরে পাঠাচ্ছ, তাতে সেই সময়টা কি তুমি হুলহুলার জন্য রেখেছো, মানে গপ্প ফপ্প করার জন্য রেখেছো? আচ্ছা, আর মেয়েকে পাঠিয়ে দিচ্ছ, বরকে বাইরে পাঠিয়ে দিচ্ছ।
আরে ভাই, তোমরাই তো এতদিন ধরে বলে এসেছো যে ওর বর বাইরে বেরোয় না, সারাদিন ঘরে থাকে, সারাদিন ঘরে থাকে, সারাদিন ঘরে থাকে। তো এখন যখন বর বিজনেসের কাজে হেল্প করছে, বাইরে যাচ্ছে, প্যাকিং করছে, তারপরে হচ্ছে নিচের ঘরদোর ঝাড় দিয়ে দিচ্ছে, তখন তোমাদের ভালো লাগছে না? তোমরা কি চাও বলো তো? ভিউয়ার্সদের বলছি, তোমরা কি চাও? ম্যান্ডি যাই করছে তোমরা সেখানেই গন্ধ বের করছে, এটা কি? যাই হোক, ম্যান্ডির মুখটা দেখবে খুব ইনোসেন্ট, যেন কিছুই জানে না, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, অথচ ভিতরে ভিতরে কত কাণ্ড করেছে। বাই দা ওয়ে, আমি বলেছিলাম যে ওরা কেন ডাইরেক্ট হার্টের সঙ্গে যোগাযোগ করলো না, আমি বলেছিলাম। তো আমাকে মধু জানালো যে যখন এরকম কেস কামারি হয় তখন ওরকম ডাইরেক্ট যোগাযোগ করা যায় না, ভায়া মিডিয়া যোগাযোগ করতে হয়। তো ভায়া মিডিয়া ওরা দীপ্তিদিকেই চুজ করলো কেন? অ্যাকচুয়ালি গোল্ডি দিদি অনেক দিন দীপ্তিদির সঙ্গে যোগাযোগ করে করে একটা র্যাপও তৈরি করেছিল, যে মোটামুটি এই দিদির কাছ থেকে সুরঙ্গ হয়ে পাতলি গলি করতে হবে, কারণ দিদি তো মুখের উপর আমাদের বলতে পারবে না যে না আমি তোমাদের কথা বলিয়ে দেবো না। হ্যাঁ, আর আমি বুঝতে পারি না, মানে দীপ্তিদির খেয়ে দে কাজ নেই, এইসব ব্লগারদের হেল্প করে, এরা মানে হেল্পের মানে বোঝে? তোমরা নিজেরাই বলছো, হ্যাঁ মানে তুমি নিজেই বলছো ওরা স্বীকার করেছে যে ওরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গালাগালি করেছে, তোমাকে নাম ধরে ডেকে কথা বলেছে, তুমি নিজেই স্বীকার করছো। তারপরে বলেছে দীপ্তিদি ঘেউ ঘেউ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ওরা সবসময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটা অনীহার চোখে দেখে। তারপর তাদের সঙ্গে তোমার যোগাযোগ করতে ইচ্ছা, মানে কথা বলতে ইচ্ছা করলো, যতই কিউরিসিটি থাক, ইচ্ছা করলো এর সঙ্গে কথা বলতে। এরকম একটা মহিলা যে প্রত্যেক দিন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিতরে ভিতরে অপমান করে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হেও করে এবং ভাবে যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেনা যায়, পোষ্য করে রাখা যায়, তাদের সঙ্গে কী যোগাযোগ? তাদের হয়ে কিসের সাফাই? হ্যাঁ, তুমি বলতে পারো নি পরিষ্কার, তুমি এটা বলতেই পারতে গোল্ডি দিদিকে যে ভাই আমি তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো, আমি এসব ব্যাপারে থাকতে চাই না। তুমি মিডিলম্যান হতে গেলে কেন? আর তুমি জানো যে এর আগে এটা একটা কথা খুব একজন দামি বলেছে, যে এর আগেও তো দীপ্তি দিয়ে একজনের ব্যাপারে মিডিল হতে গেছিলো, সেখানে গিয়েও কেস কামারি কত কিছু হয়ে গেল। তারপরে কি দরকার? ফালতু ফালতু নিজের ইমেজ নষ্ট করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি, কারণ মিডিয়েটার হয়ে। আর এইসব ব্লগারদের হয়ে কখনোই না। দেখো, আমি একটা জিনিস বুঝি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না নিজেদের দোষে অনেক কিছু বদনাম আছে। আমি বুঝি না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারের সঙ্গে সখ্যতা রাখার জন্য কি প্রয়োজন তাদের, এত কিসের ইন্টিমেসি? প্রত্যেককেই বলছি, যারা যারা ব্লগারদের সঙ্গে সম্পর্ক রাখে তারা বলে যে না আমরা ভালো সম্পর্ক মুক্ত মুখ। কিসের জন্য ভাই? তাকে নিয়ে আমি নেগেটিভ পজিটিভ দু ধরনের ভিডিও করতে পারি, ঠিক আছে? আমি যদি তাদের সঙ্গে যোগাযোগ রাখি, কোথাও না কোথাও আমার একটা বায়াসনেস কাজ করবে, আমি সেরকমভাবে বলতে পারবো না। আর বললেও ওই যে তক্ষুনি তাদের গায়ে লেগে যাবে এবং তারা তক্ষুনি আবার বলে হ্যাঁ আমার এগেনস্টে বলছে। মানে কারোর সঙ্গে, কোনো ব্লগারের সঙ্গে যদি তুমি ভাব ভালোবাসা রাখো, তার এগেনস্টে যদি তুমি বাজে কথা বলো, মানে একটাও যদি তোমার নেগেটিভ কথা হয়, দেন অ্যান্ড দেন তারা কিন্তু ফোঁস করতে শুরু করবে। মানে তারা এমন ভাবে যে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে মানে আমার পাঁচেটে ভিডিও করতে হবে। তো কেন ভাই? আমি নিজের স্বতন্ত্রতা নষ্ট করব কেন? আমি কোনো কারণেই, আমি এই জন্য জানো তো, টিনু সুন্দরীর সঙ্গে যখন দুবার তিনবার ও আমাকে ফোন করেছিল, কথা বলেছিলাম, তারপরে আমি ওকে কোনোদিন ফোন করার চেষ্টা করিনি, কারণ আমি জানি কোথাও না কোথাও বায়াসনেস কাজ করবে। আমি ওকে নিয়ে নেগেটিভ বললে আমি ওর চোখে চোখ রেখে কথা বলতে পারবো না, বা আমার মনে হবে যে আমি এরম বললাম, বা ওকে আমার আলাদা করে ওয়েলিং করতে হবে যে ভাই আমি তোকে নিয়ে এরম বলেছি, কিছু মনে করিস না সোনা, এরম বলতে হবে। কি দরকার আছে বাপু? আমি চিনি না জানি না, আমার এখান থেকে আলাপ। তো সে আমাকে ফোন করেছিল, আমি হাই হ্যালো করেছি, ঠিক আছে, কিন্তু তারপর আমি তার সঙ্গে যোগাযোগটা রাখবো না, কারণ যোগাযোগ রাখলে কী হবে, ও ভিতর থেকে কিছু তথ্য দেবে, আমি তো ভিতরের তথ্য নিয়ে ভিডিও করবো না, তাহলে আমি যোগাযোগ রাখার দরকার নেই। আর তারপরে সবথেকে বড় কথা, যোগাযোগ রাখলেই তার এক্সপেকটেশন থাকবে যে আমাকে নিয়ে কোনোদিনই কোনো আমার ভুল দেখলেও বলবে না, আমি তো সেটা করতে পারবো না, তাহলে আমি ফালতু যোগাযোগ রেখে কী করব? আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই জায়গায় নিজেদেরকে স্ট্রিক্ট রাখতে হবে, যে যাই হয়ে যাক কোনো ব্লগারের সঙ্গে সখ্যতা না, তার বাড়ি যাওয়া, তাকে গিফট দেওয়া, তার সঙ্গে যোগাযোগ রাখা, তার মায়ের কাছে যাওয়া, বাপের কাছে যাওয়া, এই করা সেই করা, জন্মদিনে যাওয়া, এইসব ফালতু জিনিস করে করে নিজের ইমেজ নষ্ট করা, ঠিক আছে? আলটিমেটলি চাটা দালালে পরিণত হওয়া, আমি মনে করি এটা। তাই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই উচিত নয়, মানে ক্রিয়েটারদের উচিত না কোনো ব্লগারের সঙ্গে কোনো রকম যোগাযোগ বা ফোন আলাপ বা সম্পর্ক রাখা। আর যারা রাখে তাদেরকে স্ট্রিক্টলি ভিউয়ার্সদেরও বলা যে আপনি তো চাটা দালাল,
আপনি ব্লগারদের সঙ্গে কিসের জন্য সম্পর্ক রেখেছেন? কিসের জন্য সম্পর্ক রেখেছেন? ব্লগারদের থেকে কি মানে এক্সট্রা কী ফেসিলিটিস? মানে ব্লগারদের ব্যাপারগুলো আপনি আগে জানবেন আর বলবেন, তথ্য দেবেন, সেই জন্য আপনার ভিউজ হবে। তো ওই ভিউজের কী মূল্য যেখানে নিজের কথা দিয়ে ভিউজ আসে না? আমার ব্লগারদের দেখিয়ে, ব্লগারদের ছবি দেখিয়ে, ব্লগারের বাড়ি গেছি সেটা দেখিয়ে, ব্লগারদের গিফট দিচ্ছি সেটা দেখিয়ে আমাকে কন্টেন্ট করতে হয়। এটা ভীষণ বাজে অভ্যেস আমি মনে করি, ঠিক আছে? তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি নিজেরা নিজেদের জায়গাটা ঠিক না রাখে, নিজেরা নিজেদের পার্সোনালিটি হোল্ড করে না রাখে, তারা যদি না বোঝে যে ব্লগারদের নিয়ে আমরা ভিডিও করব, অ্যাকচুয়ালি ব্লগাররা আমাদের কন্টেন্ট, ঠিক আছে? তো সেখানে যদি প্রফেশনালি আমি কাজ করি, তো সেই কন্টেন্টের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে সবথেকে মূর্খতার পরিচয়। সে ভিতরে হোক আর বাইরে হোক, ওপেনলি হোক আর করুক। এবারে দেখো, তবু তো কিছু লোকের গার্ডস আছে, তারা স্বীকার করে হ্যাঁ হ্যাঁ যোগাযোগ আছে, বা কিছু লোক ভিতরে ভিতরে করে, সেগুলো বলে না। তো লাভটা কি হয়? বোঝা যায়, কন্টেন্ট দেখলে বোঝা যায় যে ভাই কে যোগাযোগ রেখে ভিডিও করছে আর কে না। তো যাই হোক, এখানে কিছু বলার নেই, এইসবই হতে চলবে, এগুলোই হবে। আর আবারও বলছি, এখনও বলছি, যেটা ম্যান্ডি করতে চেয়েছিল যে সুকে আর কি মানসিকভাবে বিধ্বস্ত করতে, যে এইসব কন্টেন্ট করলে বিধ্বস্ত হবে। কি করে হবে তোমরা একটু বলো তো, কি করে হবে? কারণ ও তো সেই জায়গায় ডেসপারেট। আর ফ্যামিলিতে কে কি জানো, হু কেয়ার্স, ওর কাছে কোনো বড় ব্যাপার না। মান সম্মান থাকলে তারপরে সেটা খুইয়ে যাওয়ার ভয় থাকে মানুষের। আমার ফ্যামিলিতে যদি আমার ইমেজটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, আমার যে আমার ফ্যামিলিতে আমার ইমেজটা নষ্ট হয়ে যাবে লোকে, তবে তো আমার কোনো মান সম্মান হারানোর ভয় থাকবে। আমার তো ওই ইমেজ নষ্ট হওয়ার ভয়ই নেই। তাহলে আমার কি নষ্ট করবে? ওই যে একটা কথা আছে না, ওই যে কান কাটার কথা, ঠিক আছে? যে দোকান কাটা সে রাস্তার মধ্যখান দিয়ে, মানে গ্রামের মধ্যখান দিয়ে হাঁটে, তো দোকান কাটা, এর আবার কোত্থেকে লজ্জা হবে? তার এই ব্যাপারগুলো সে তখন ও বলবে যে পার্সোনাল জিনিস আমার বাইরে এসেছে, আমি কেস করব। তার মানে বুঝতে পারছো, স্বীকার তো করছেই পার্সোনাল জিনিস বাইরে এসেছে, আর সেগুলো হাসিও পায়, সেগুলো নিয়ে ডেসপারেট। লাখ লজ্জা এসব ওদের নেই। এরা সব কটা সমান, ভীষণই ডেসপারেট। আর ডেসপারেট বলেই তো আজকের পর্যন্ত, এখনও পর্যন্ত এরা সেইভাবে টিকে আছে এত কিছুর পরেও। এটাও তো বোঝো, একটা নর্মাল ঘরের মানে কোনো মহিলা এরমভাবে টিকে থাকতে পারে ডেসপারেট না হলে? কখনো টিকে থাকতে পারবে না এত কিছু বেরোনোর পরে। তো যাই হোক, এখন এই কন্টেন্ট চলবে। হ্যাঁ, ওই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার চলতে পারবে না, কিন্তু কন্টেন্ট চলবে। যখনই যেরকম হবে সেই অনুযায়ী লোকে বলবে। তবে হ্যাঁ, অনেকেই বলছে ভিউয়ার্সরা যে চাইছে যে মাইন্ড ঘুরিয়ে দিতে, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো চাইবেই। কেউ চাইবে যে আমার প্রতিদিনের জিনিস বাইরে বেরিয়ে আসুক? সে তো চাইবেই মাইন্ড ঘুরিয়ে দিতে। তো মাইন্ড ঘোরানোর জন্য যা করা সেটা করছে। আর ম্যান্ডি যেটা চেয়েছিল সেরকম ফ্রুটফুল রেজাল্ট হয়নি, ঠিক আছে? ম্যান্ডি যেভাবে ভেবেছিল যে বিশাল কিছু হবে, সেরকম রেজাল্ট হয়নি। কারণ এই যে ঘটনাটা না, কিছু জিনিস আমরা অনেক আগে থাকতেই জানতাম, বিশ্বাস হয়তো অনেকে করেনি, জানতো, তার জন্য নতুনত্ব কিছু নেই। এই ঘটনাটাই, আর ও তো স্বীকারও করেছিল কিছুদিন আগে যে হ্যাঁ ওর একটা রিলেশন আছে। তার মানে বুঝতে পারছো, ও ডেসপারেট, কোনো ভয় ডয় নেই। আর ভয় ডয় নেই কখন থাকে মানুষ? যখন মানুষের মান সম্মান, ভয় ডয় সব চলে যায়, তখন তাকে কোনো লজ্জা দেওয়াতে পারবে তোমরা? বৃথা চেষ্টা। তো যাই হোক, আমাদের ম্যান্ডু রানিও শুধরাবে না। ম্যান্ডু রানি যদি শুধরে যায়, তোমরাই ওর ব্লগ দেখবে না। ম্যান্ডু রানি এই যারা হাটকে ভিডিও করে বলে, এই ধরনের জিনিস কন্টেন্ট দেখায় বলেই লোক দেখতে যায় ছুটে ছুটে, নালে লোক দেখতে যাবে না। ওই সবসময় হাঁপানি, তারপরে হচ্ছে ভাল লাগছে না, এই হচ্ছে সেই হচ্ছে, বেকার। আর তারপরে কি বললে, ঝড় উঠেছে, ওর বর বাইক তুলতে যাচ্ছে, ওকে বললো উপরে দরজানলা দিতে, তখন বলছে ব্যাং ঝড় উঠছে, নিজেই গাছের পাতা নাড়িয়ে বলছে এই যে নড়ছে। মানে আমি বুঝে পাই না, একটা মহিলা এত ঝড় করে কেন? ঝড় মানুষের ক্ষতি ছাড়া অন্য কিছু করে? বৃষ্টি চায়, ঠিক আছে, গরমের সময় বৃষ্টি লোকে চায়, শুধু ঝড় করে। অদ্ভুত একটা নেচারের মহিলা। আর একটা কথা অনেকে বলছে না যে অ্যাকচুয়ালি ওর ফ্যামিলিতে প্রবলেম ছিল, ওর পারভারিশ এরকম হয়নি। এটা তো স্বাভাবিক, মানুষের রক্ত একটা কথা বলে আর পারভারিশও একটা কথা বলে। তো সেটা ম্যান্ডি ঠিক মতো হয়নি, এটা তো জানো। আমাদের পানি কাকিমা তো সেও এক ধরনের খিলাড়ি, তাহলে কি হবে? তাহলে সেরকমই হবে। তো যাই হোক, আলটিমেটলি দেখো, আমি এটা বুঝি যে তার ফ্যামিলি থেকে কোনো অবজেকশান নেই, তার ফ্যামিলি সবাই মেনে নিয়েছে, পয়সা বলতা হ্যায়, তার বর মেনে নিয়েছে, তাহলে আমাদের বলার কি আছে? কিন্তু তবু এটা সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য আমরা বলি।
আলটিমেটলি এদের কিছু যায় আসে না, এরা এরকম ডেসপারেটলি চলবে, এরা এরকমই করবে। আর তাদের বক্তব্য যে ব্লগ দেখে কন্টেন্ট করো, কন্টেন্ট তোমরা ব্লগ থেকে করো, ভিডিও টু ভিডিও করো, আগে বাইরে ডাইনে বাইরে কিছু বলবে না। মানে ওরা যখন বলবে স্টপ করতে হবে। ওরা যখন ছেন্নালি না কি ছেন্নিলি এসব বলে না, সেগুলো করবে, তখন সেগুলো দেখে আবার তোমাদের এ করতে হবে। আবার ওরা যখন বলে স্টপ, তখন স্টপ করতে হবে। মগের মুল্লুক পেয়েছো না? সব কটা এখানে একেবারে নোংরা, কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, কোনো ক্লাস নেই, কোনো স্ট্যান্ডার্ড নেই, শুধু পয়সা কামিয়েছে। ওই পয়সার কোনো ভ্যালু হয় না, পয়সা এখন মুচি মেথরও কামায়, বুঝলে? তো যাই হোক, টাটা।